আসসালামু আলাইকুম। আজ 18 এপ্রিল 2026 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সংসদে প্রথমবারের মতো হেরে গেলেন নরেন্দ্র মোদী। বিপুলঙ্কার অর্থ দিয়ে হলেও যুদ্ধ বন্ধে রাজি করাতে চায় ট্রাম্প। রুবিন ফারহানা কি এনসিপিতে যুক্ত হচ্ছেন, জানা গেল তথ্য। এবার বিস্তারিত। ভারতের লোকসভার ইতিহাসে প্রথমবারের মতো সংবিধান সংশোধনী বিল পাশে ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদী সরকারের উদ্যোগ। 2/3 সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সংবিধান সংশোধনী বিল 2026 শুক্রবার ভোটাভুটিতে নাকচ হয়ে যায়। পক্ষে ভোট পড়ে 298টি এবং বিপক্ষে 230টি ভোট। উপস্থিত ছিলেন 528 জন সদস্য। প্রয়োজন ছিল 352 ভোট। ফলে 54 ভোটের ঘাটতিতে বিলটি পাশ হয়নি। গত 12 বছরে মোদী সরকারের আনা কোনো সংবিধান সংশোধনী বিল এই প্রথম ব্যর্থ হলো। সরকার নারীদের জন্য সংসদ ও রাজ্য বিধানসভায় আসন সংরক্ষণ, লোকসভার আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে প্রায় 850 করা এবং নতুন করে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত 3টি বিল একসঙ্গে আনতে চেয়েছিল। তবে মূল বিলটি খারিজ হওয়ায় বাকি 2টি আর তোলা হয়নি। বিরোধীরা ডিলিমিটেশন প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করে। তাদের দাবি, এতে জনসংখ্যা ভিত্তিক প্রতিনিধিত্ব বাড়লে কিছু অঞ্চলের রাজনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, নারীদের সংরক্ষণে তারা সমর্থন দিলেও সেটিকে ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত করা বিরোধী। ভোটের আগে প্রধানমন্ত্রী মোদী সব দলকে বিলটির পক্ষে ভোট দিতে আহ্বান জানালেও শেষ পর্যন্ত বিরোধীদের সমর্থন না পাওয়ায় তা পাশ হয়নি। পরে কংগ্রেস দাবি করে, নারীর নামে অসাংবিধানিক কৌশল নেওয়ায় বিলটি ব্যর্থ হয়েছে। এবার ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ এড়াতে 3 পৃষ্ঠার একটি শান্তি পরিকল্পনা নিয়ে নিবিড় আলোচনা চলছে। এই সম্ভাব্য চুক্তির অন্যতম প্রধান শর্ত হতে পারে ইরান তাদের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ ত্যাগ করবে, আর বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের জব্দ করা 20 বিলিয়ন মার্কিন ডলার ছাড় দেবে। যুক্তরাষ্ট্রের 2জন কর্মকর্তা এবং আলোচনার বিষয়ে অবগত আরও 2টি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। তবে চুক্তির শর্তগুলো শেষ পর্যন্ত কি দাঁড়াবে তা নিয়ে এখনও দুই পক্ষের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য হলো ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মজুদ থাকা প্রায় 2000 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিষ্ক্রিয় করা। এর মধ্যে বিশেষ করে 450 কেজি ইউরেনিয়াম 60% পর্যন্ত উচ্চমাত্রায় সমৃদ্ধ, যা ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। অন্যদিকে দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের এই মুহূর্তে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। এই নগদ অর্থের বিনিময়ে ইউরেনিয়াম ধারণাটি নিয়ে উভয় পক্ষ দর কষাকষি করছে। প্রথম দিকে যুক্তরাষ্ট্র 6 বিলিয়ন ডলার ছাড় দিতে চেয়েছিল, যা কেবল খাদ্য ও ওষুধ আমদানিতে ব্যয় করা যাবে। বিপরীতে ইরান দাবি করেছিল 27 বিলিয়ন ডলার। শেষ পর্যন্ত 20 বিলিয়ন ডলারের একটি অঙ্ক আলোচনার টেবিলে উঠে এসেছে। ইউরেনিয়াম মজুত নিয়ে একটি মধ্যস্থতার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশ তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং বাকি অংশ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে ইরানেই কম মাত্রায় নামিয়ে আনা হবে। এছাড়া ইরান কত বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে তা নিয়েও চলছে রশি টানাটানি। যুক্তরাষ্ট্র 20 বছরের সময়সীমা দাবি করলেও ইরান বলছে 5 বছরের কথা। মধ্যস্থতাকারীরা এই ব্যবধান কমানোর চেষ্টা করছেন। নতুন সমঝোতা স্মারক অনুযায়ী ইরান কেবল চিকিৎসা গবেষণার জন্য পারমাণবিক রিঅ্যাক্টর চালাতে পারবে এবং তাদের সব পারমাণবিক স্থাপনা মাটির উপরে থাকতে হবে। বর্তমান ভূগর্ভস্থ স্থাপনাগুলো অকেজো করে রাখা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, কোনো অর্থ হাত বদল হবে না। তবে তিনি ইরানের জব্দ করা তহবিল ছাড় দেওয়ার বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেননি। সাংবাদিকদের তিনি বলেছেন, ইরান একটি শক্তিশালী প্রতিশ্রুতি দিতে রাজি হয়েছে যে তারা কোনো পারমাণবিক অস্ত্র রাখবে না, এমনকি তারা ইউরেনিয়ামের মজুদ বা পারমাণবিক ধূলিকণা স্থানান্তর করতেও সম্মত হয়েছে। ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, আমরা চুক্তির খুব কাছাকাছি। যদি চুক্তি না হয় তবে যুদ্ধ আবারও শুরু হবে। প্রয়োজনে তিনি 21 এপ্রিলের পরও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি আছেন। পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনা চলছে, যেখানে নেপথ্যে সমর্থন দিচ্ছে মিশর ও তুরস্ক। শুক্রবার তুরস্কের একটি কূটনৈতিক ফোরামের ফাঁকে পাকিস্তান, মিশর, তুরস্ক এবং সৌদি আরবের কর্মকর্তারা একটি বিশেষ বৈঠকে মিলিত হবেন। আলোচনার কেন্দ্রে থাকবে যুক্তরাষ্ট্র ইরান চুক্তির ভবিষ্যৎ। তবে ওয়াশিংটনের কট্টরপন্থীরা এবং ইসরায়েল এই চুক্তির বিরোধিতা করতে পারে। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়টি এই চুক্তিতে থাকবে কিনা তা এখনো স্পষ্ট নয়। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, আলোচনা ফলপ্রসূ হচ্ছে, তবে যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে কোনো দর কষাকষি করবে না।
অন্যদিকে সিনেটর লিন্ডসে গ্রাহাম ফক্স নিউজকে জানিয়েছেন, ট্রাম্প সরাসরি ইরানিদের সঙ্গে কথা বলছেন এবং সাম্প্রতিক একটি কল বেশ উত্তেজনাপূর্ণ ছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে তুরস্কের আত্তালিয়ায় ত্রিপক্ষীয় আলোচনা হয়েছে পাকিস্তান, কাতার ও তুরস্কের মধ্যে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম 2026-এর ফাঁকে এ বৈঠকে বসেন তারা। সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন তিন দেশের নেতা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো ও কূটনৈতিক সমাধানকে উৎসাহিত করার আন্তর্জাতিক প্রচেষ্টা পর্যালোচনা করেন তারা। বৈঠকে পাকিস্তানের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন কাতারের আমির ও তুরস্কের প্রেসিডেন্ট। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গত 15 এপ্রিল ত্রিদেশীয় সফরে বের হন। একই দিনে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল ওসিম মুনির তেহরানে পৌঁছান। সৌদি ও কাতারের নেতাদের সঙ্গে আলোচনার পর শেহবাজ গত বৃহস্পতিবার রাতে তুরস্কে পৌঁছেছেন। আর ইরানের রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করে সেখানে 24 ঘন্টারও বেশি সময় কাটিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান। যদিও পাকিস্তান এসব আলোচনার ফলাফল নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি, তবে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের নিরাপত্তা কর্মকর্তারা হঠাৎ সক্রিয় হয়ে উঠেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এবার দেশের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক নেত্রী রুমিন ফারহানা জানিয়েছেন, তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এনসিপিতে যোগদানের গুঞ্জনের একেবারেই কোনো ভিত্তি নেই। শুক্রবার জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের টকশোতে অংশ নিয়ে তিনি একথা বলেন। রুমিন ফারহানা বলেন, এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব, এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই। তিনি জানান, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে তা ভিত্তিহীন। তার বক্তব্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রুমিন ফারহানা বলেন, বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে অবশ্যই অন্য অনেক দল অ্যাপ্রোচ করবে। সেই ধারাবাহিকতায় এনসিপিও কিছুটা করেছে। ওরা বরাবরই বলেছে, আপা চলে আসেন আমাদের সাথে, আসেন আমরা একসাথে কাজ করি। আপনি জুলাইয়ে মাঠে ছিলেন, আপনার বাসা ভাঙচুর হয়েছে, আপনি একজন ফ্রন্ট লাইনার, সো আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের অ্যাপ্রোচে হেসেছি, এটা নিয়ে কথা বাড়াইনি। এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরও স্পেস তৈরি হবে কিনা এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে, সেখানে আমি কথা বলতে পারি, কিন্তু আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে 2 মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোভন পদত্যাগ করেছেন। এক ফেসবুক পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের সমালোচনা করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সেখানে তিনি লেখেন, রাষ্ট্র আজ এক গভীর সংকটের ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে। সাম্যবাদী বিপ্লবের মহান আদর্শকে ধারণ করে ছাত্র জনতা সিপাহীর ঐক্যবদ্ধ শক্তিতে 21 দিনের পাল্টাপাল্টি প্রতিরোধ যুদ্ধের মাধ্যমে অর্জিত 5 আগস্ট তার চেতনা আজ উপেক্ষিত, তার অঙ্গীকার পদদলিত। ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের অন্ধ প্রতিযোগিতা এবং বিশ্বাসঘাতকতার কালো ছায়ায় সহস্র শহীদদের আত্মত্যাগ আজও ন্যায্য মর্যাদা পায়নি। এ জাতির জন্য এক গভীর লজ্জা ও বেদনার ইতিহাস। পোস্টে তিনি উল্লেখ করেন, সেই দুর্দিনে আমরা মাথা নত করিনি। মহান আল্লাহর উপর অটল ভরসা ও অদম্য সাহসে আমরা অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলাম বলে এই জাতি রক্ষা পেয়েছিল ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে। নতুবা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পরিণত হতো এক রক্তাক্ত বিপর্যয়ের প্রান্তরে। অথচ আজও একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। এ এক নির্মম বাস্তবতা। তিনি আরও লিখেন, চলমান জাতীয় দুর্যোগের প্রেক্ষাপট মোকাবেলায় সম্পূর্ণভাবে কপটতার আশ্রয় নেওয়া দুর্বল সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি সমর্থন প্রত্যাহার করে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করছে। আমার 1 দশকের সংগ্রাম ও আত্মত্যাগ কোনো প্রাপ্তির প্রত্যাশা ছিল না, বরং তা ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন ও গণমানুষের আত্মমর্যাদা রক্ষার লড়াই। অতঃপর নিপীড়িত দেশমাতা মরহুমা বেগম জিয়ার প্রতি নৈতিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। কিন্তু বর্তমানে দলটির নীতি ও কার্যক্রমের সঙ্গে একজন আদর্শনিষ্ঠ মানুষ হিসেবে আমার পথ চলা আর সম্ভব নয়। ফেসবুক পোস্টে তিনি বলেন, স্মরণ রাখা আবশ্যক, রাষ্ট্রই সর্বোচ্চ, দল তার একটি উপাদান মাত্র। রাষ্ট্রের স্বার্থ, ন্যায় ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ চলতে পারে না, হবেও না। অতএব জাতির স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়ের প্রশ্নে যদি পুনরায় সংগ্রাম অনিবার্য হয়, তবে দেশমাতৃকার সম্মান রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আমরা প্রস্তুত থাকব। অন্যায়ের সামনে নতজানু নয়, প্রয়োজনে শাহাদাতই হবে আমাদের চূড়ান্ত অঙ্গীকার।
বাংলাদেশ চিরজীবী হোক। ফরিদপুর জেলা ছাত্রদলের সহসভাপতি আউয়াল খান লালন সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। আউয়াল খান লালন ফরিদপুর শহরের আলীপুর এলাকার মৃত আলী খানের পুত্র। ওই পোস্টে আউয়াল খান লিখেছেন, আজ এই মুহূর্ত থেকে আমার কোনো রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার ইচ্ছা নাই। আজ থেকে আমার কোনো রাজনৈতিক নেতা নাই। এই ভদ্র সুশীল সমাজে আমাদের মতো কারো দরকার নাই। দয়া করে কোনো রাজনৈতিক ব্যক্তি আমাকে কোনো প্রয়োজনে স্মরণ করবেন না। এখন থেকে আমি সম্পূর্ণ মুক্ত এবং নিজের সামর্থ্য অনুযায়ী এলাকাবাসীর বিপদে পাশে থাকার চেষ্টা করব। পাঁচাটা সুশীল সমাজপতিদের থেকে দূরে থাকাই শ্রেয়। রাজনীতি ছাড়ার বিষয়ে জানতে চাইলে আউয়াল খান বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জীবন বাজি রেখে জড়িত থেকেছি। নির্যাতন সহ্য করেছি, জেল খেটেছি, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কোনো আতাত করিনি। কখনো চাঁদাবাজি বা অনৈতিক কাজে জড়িত হইনি, কিন্তু দলের সুসময়েও কোনো সহায়তা পাইনি। এমনকি টেন্ডারে অংশ নিয়ে পকেটের টাকা দিয়ে শিডিউল ক্রয় করেও সেই টাকা ফেরত পায়নি। এসব কারণে তিনি ক্ষোভ ও অভিমানে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, মনটাকে কাজ দিন। ধরুন আজকে আপনি সারাদিন অবসরে আছেন, কিন্তু এই অবসরটাকেও কিভাবে উদযাপন করবেন তার একটা পরিকল্পনা থাকা প্রয়োজন। কিন্তু মনকে যদি একেবারেই ফাঁকা রাখেন, কোনো কাজ না দেন, তাহলে সে কিন্তু বিভ্রান্তের পথে যাবে। কথায় আছে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সেই জন্যে অবসর সময়ে মনকে ইতিবাচক কাজ দেয়া, অর্থাৎ আপনার প্রিয় প্রিয় কাজগুলো যদি করেন, তাহলে মন সোজা পথে থাকতে বাধ্য। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের আরো খবর। ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনের আগে খাদ্য সংস্কৃতি নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে গরুর মাংস খাওয়ার চর্চা বন্ধ করা হবে। এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কোচবিহারে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে গরুর মাংস খাওয়ার বিষয়টি থাকবে না। তার এই বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলগুলো অভিযোগ করেছে, নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুকে রাজনৈতিক বিতর্কে টেনে আনা হচ্ছে। এ বিষয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস বলেছে, বিজেপি ক্ষমতায় এলে বাঙালি খাদ্য সংস্কৃতিতে হস্তক্ষেপ হতে পারে। এই আশঙ্কা তারা দীর্ঘদিন ধরেই প্রকাশ করে আসছে। দলটির মতে এটি রাজনৈতিক মেরুকরণের একটি অংশ। হিমন্ত বিশ্ব শর্মা অবশ্য তার বক্তব্যের পক্ষে অবস্থান নিয়ে দাবি করেন, বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, বিজেপি সাধারণ মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করে না, তবে গরু পাচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি আরো বলেন, আসামে বিজেপি দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও সাধারণভাবে খাদ্যাভ্যাসে কোনো বিধিনিষেধ নেই, তবে ধর্মীয় ও আইনগত দৃষ্টিকোণ থেকে গরুকে পবিত্র বিবেচনা করে এর অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই উন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনীতির পাশাপাশি পরিচয় ও সংস্কৃতি নির্ভর ইস্যুগুলো রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে। এতে করে নির্বাচনকে ঘিরে উত্তেজনা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।